भाइयों बहनों, कहना नहीं चाहिए, मगर अगर नरेंद्र मोदी जी भ्रष्टाचार करते हैं तो ममता जी भी उनसे कम नहीं है। आप देखिए, टीएमसी पार्टी ने शारदा चिट फंड स्कैम किया, रोज वैली चिट फंड स्कैम किया। शारदा स्कैम में 1900 करोड़ रुपए 19,000 करोड़ रुपए जनता से चोरी किए। रोज वैली चिट फंड में 6,600 करोड़ रुपए चोरी किए। कोल स्मगलिंग स्कैम किया, इलीगल माइनिंग करते हैं और गुंडा टैक्स पूरे बंगाल पे उनका लगता है। ममता जी ने बंगाल से वायदा किया था कि 5 लाख लोगों को वो रोजगार देंगी। 2021 में यह वायदा किया था ममता जी ने। आपको क्या रोजगार दिया? यहां पे कोई है जिसको ममता जी ने रोजगार दिया है? बिल्कुल नहीं। 84 लाख बेरोजगार युवा ने अप्लाई किया है अनएम्प्लॉयमेंट अलाउंस के लिए। यह बंगाल की सच्चाई है। और यहां पे बंगाल में आरजी कार रेप एंड मर्डर केस हुआ। सच्चाई है कि अगर ममता जी ने सही तरीके से काम किया होता, अगर ममता जी ने बंगाल के लिए काम किया होता, भ्रष्टाचार नहीं किया होता, आरजी कार जैसे केस पर एक्शन लिया होता, तो यहां पर कोई बीजेपी का खतरा नहीं होता। भाइयों और बहनों, अगर ममता जी ने साफ सुथरी सरकार चलाई होती, अगर ममता जी ने बंगाल को पोलराइज नहीं किया होता, तो बीजेपी के लिए रास्ता नहीं खुलता। भाइयों और बहनों, अगर ममता जी ने साफ सुथरी सरकार चलाई होती, अगर ममता जी ने बंगाल को पोलराइज नहीं किया होता, तो बीजेपी के लिए रास्ता नहीं खुलता। দর্শক, রাহুল গান্ধীও কেটে পড়ছেন। ইন্ডি জোটের সব শরিক, ইনারা কংগ্রেস, টিএমসি আরও সব আছে। এখন লড়াই হচ্ছে, মূল যে লড়াই সেটা বলা হচ্ছে বিজেপির সঙ্গে। কিন্তু রাহুল গান্ধী উনি এসে ওনাদের যে শরিক টিএমসি তার সম্পর্কে এইসব বলে চলে গেছেন, কার্যত চিমটি কেটে দিয়ে চলে গেছেন। তো তার মানে দর্শক, এখান থেকে যেটা বোঝায়, কংগ্রেসও কোথাও বুঝছে টিএমসি আর হবে না, টিএমসি হারছে, বরং আমাদেরকে একটু জায়গা নিতে হবে এবং ওনাদের একটা সম্ভাবনা হয়তো দেখছেনও, হবেও। মুর্শিদাবাদ জেলাতে কংগ্রেসের আসন আসবে, কংগ্রেস এখানে যে শূন্য হয়ে রয়েছে খাতা খুলবে এমনটাও মনে করা হচ্ছে। তো তার মানে টিএমসি যে হটে যাচ্ছে, টিএমসি যে আর চলবে না এই বাংলাতে, সেটা কংগ্রেসও বুঝছে। তাই তারাও এখন নামছে, তাদের জায়গা তৈরি করার চেষ্টা করছে এবং সেটা করতে গেলে যা যা বলতে হবে সত্য কথাগুলো সেগুলোও বলছে। সত্যিই তো টিএমসি তো এইসব করেছে। তো এই যে আজকে হুগলিতে এসে রাহুল গান্ধী যেসব কথাগুলো বলেছেন, এগুলো তো বলতেন না। তো দিল্লিতে যখন একসঙ্গে বসেন সেখানে তো এরকম কোনো কথাই হয় না। এমনকি দিল্লিতে অন্য দলের লোকেরা, বিজেপি বা অন্য দলের লোকেরা যখন টিএমসির বিরুদ্ধে সরব হয়ে থাকেন, তখনও কংগ্রেস কিছু বলে না, চুপ থাকে। হয়তো তখন একটা কোথাও ভরসা ছিল যে টিএমসি সাপোর্ট করবে, তার একটা শক্তি আছে, ফলে ঘাঁটিয়ে লাভ নেই। কিন্তু এখন হয়তো বুঝছে এই টিএমসি আর না, এই টিএমসি চলবে না, বরং আমরা যদি খানিকটা জমি তৈরি করতে পারি বাংলাতে, সেটা আমাদের জন্য মঙ্গল। সেই জন্য এখন জমি তৈরি করতে গেলে যে সত্য কথাগুলো বাংলার মানুষের সামনে বলা দরকার, সেগুলো এখন বলছেন। মানে এদিকে টিএমসি এখন পাকে পড়ে গেছে, রাহুল গান্ধীরাও এখন যতটা পারছেন লাথি মেরে নিজেদের জায়গাটা তৈরি করার চেষ্টা করছেন। এই যে এত দুর্নীতি, এই সব বিষয়ে যেগুলো চাপা দেওয়ার চেষ্টা করে টিএমসি, সেটাকে উত্থাপন করেছেন।
আরজিকর যে ঘটনা ঘটেছিল, যখন ঘটেছিল তখনও কিন্তু রাহুল গান্ধীরা বেশি কিছু বলেননি, এই রাহুল গান্ধী বিশেষ করে এইসব নিয়ে বেশি সরব হননি। এখন সেটা নিয়ে সরব হচ্ছেন। আর এই গাড়িতে বসে যে দুটো কথা উনি বলেছেন, একটা হচ্ছে যে যদি স্বচ্ছভাবে সরকারটা চালাতেন মমতা ব্যানার্জি, আর একটা কথা যেটা খুবই গুরুত্বপূর্ণ, যে যদি না উনি এখানে মেরুকরণের পরিস্থিতি তৈরি করতেন, তাহলে কিন্তু বিজেপির এই যে বাড়বাড়ন্ত এটা হতো না। এই যে কথা বলেছেন, একটা হচ্ছে স্বচ্ছভাবে সরকার চালানো। স্বচ্ছভাবে সরকার চালালে তাদের শাসনকাল বাড়ে, কেউই আসতে পারে না সামনাসামনি, অনেক দেরি হয়। আর মমতা ব্যানার্জি যেটা করেছেন বিজেপিকে এখানে শক্ত মাটি মানে পাওয়ানোর ক্ষেত্রে, সেটা হচ্ছে মেরুকরণ। এবং দেখবেন এই যে মেরুকরণ, এই যে কথাটা, এটা কিন্তু বিজেপিও বলে থাকে। বিজেপি কী সেন্সে বলে? বিজেপি যেটা বলে যে এখানে টিএমসি একটা বিশেষ সম্প্রদায়কে এতটাই তোষণ করে যে অন্য সম্প্রদায় বঞ্চিত হয়, সেখান থেকে একটা অন্য রকমের একটা মানে ইকুয়েশন তৈরি হয়, যেটাকে বলা হয় মেরুকরণ। টিএমসি এদিকে বলে বিজেপি মেরুকরণ করছে, তারা হিন্দু হিন্দু করছে। কিন্তু রাহুল গান্ধী যেটা বলেছেন গাড়িতে বসে, যে মমতা ব্যানার্জি এখানে মেরুকরণের রাজনীতি করেন, যেটার সুযোগে বিজেপি এখানে এসছে। মানে ওনার বক্তব্য যে মমতা ব্যানার্জি যেহেতু মেরুকরণ শুরু করেছেন, তোষণের রাজনীতি শুরু করেছেন, সেটা কোনোভাবে কাজে লাগিয়েছে বিজেপি, তার বাড়বাড়ন্ত হয়েছে। তার মানে আসল অপরাধী মমতা ব্যানার্জি। এই বাংলাতে বিজেপিকে এতটা জায়গা পাইয়ে দেওয়ার ক্ষেত্রে যদি কেউ থাকেন, তিনি হচ্ছেন মমতা ব্যানার্জি। কারণ তার এই পলিটিক্স, তোষণের পলিটিক্স, উনি তোষণ শুরু করেছেন একটা সম্প্রদায়কে, সেখান থেকে মেরুকরণ হয়েছে। এবার দুটো মেরু থাকে, উনি এক মেরুতে, অন্য মেরুতে বিজেপি। ফলে আসল দায়ী হচ্ছেন মমতা ব্যানার্জি, এইসব বলছেন। আর এটা আমি দেখছি যে এই যে গাড়িতে বসে যেটা উনি বলেছেন, এই ছোট্ট ভিডিওটা দেখছি বিজেপির একটা অংশ সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে। আমি যেটা বুঝছি, এই পোস্টের মাধ্যমে তারা যেটা বলতে চাইছে যে শুধু কি আমরা বলি যে মমতা ব্যানার্জি তোষণের রাজনীতি করেন? দেখুন, রাহুল গান্ধী, ওনাদের শরিক, বড় শরিক, তার নেতা পর্যন্ত বলছেন যে উনি তোষণের রাজনীতি করেন, মেরুকরণ, পোলারাইজেশন যে বিষয়টা, পোলারাইজড যে ব্যাপারটা, সেটা উনি করেন, মমতা ব্যানার্জি করেন। দেখুন, ওনাদের শরিক নেতা বলছেন। ফলে এটা বোঝানোর জন্যই হয়তো আমি দেখছি বিজেপির তরফ থেকে এই অংশটাকে পোস্ট করা হচ্ছে, যে মমতা ব্যানার্জি এসব করেন, ফলে আমরা বাধ্য হয়ে অন্য অংশকে সাপোর্ট করার জন্য এগিয়ে এসেছি। দোষটা তো মমতা ব্যানার্জি। উনি কেন এরকম তোষণের রাজনীতি করবেন? উনি তোষণের রাজনীতি করেন বলেই তো আজকে এখানে হিন্দু মুসলিম ব্যাপারটা এসছে। উনি কেন ওটা শুরু করবেন? তো দোষী তো উনি, আমাদেরকে কেন বলছেন? যেন এটা কোথাও বোঝানোর জন্যই বলবো, আমি দেখছি বিজেপির তরফ থেকে এই পোস্ট, মানে এই ছোট্ট অংশটা সোশ্যাল মিডিয়াতে ছাড়া হয়েছে। এবার দর্শক, উনি তো ওনার মতো করে বলেছেন, উনি শেষে ভোটও চেয়েছেন, কিন্তু যারা মুসলিম তাদেরকে একটু বুঝতে হবে, যেটা অন্য কেউ বলছেন না। আমি শফিকুল ইসলাম বলছি না, আমার সম্পর্কে হয়তো মুসলিম সমাজের ওই অংশের অন্য কোনো ভাবনা থাকতে পারে, অ্যালার্জিও থাকতে পারে। কিন্তু রাহুল গান্ধী কেন কথাটা বলছেন সেটা তো এবার ভাববেন তো। আমিও বলেছি যে মমতা ব্যানার্জি যেভাবে ভোট পলিটিক্স করেন, এতে করে সকলকে নিয়ে চলা যায় না। উনি সত্যি একটা তোষণের রাজনীতি করেন। তোষণই কিন্তু সেটা, তোষণ সঙ্গে শোষণ। যাকে তোষণ করছেন, যে অংশকে, তার উন্নয়ন কিন্তু করেন না। উন্নয়ন নেই কিছু, তোষণের জন্য যেটুকু দরকার সেটুকু। ফলে ওই সম্প্রদায়ের কোনো উন্নতি ঘটে না। আর মমতা ব্যানার্জি এই তোষণ এইসব করছেন, এখান থেকে পোলারাইজ একটা ব্যাপারটা হয়ে গেছে, মেরুকরণ হয়ে গেছে। এবার সেটাকে উনি আবার কীভাবে ভোট বাক্সে কাজে লাগানো যায় এই মেরুকরণের মাধ্যমে, সেটা উনি করে যাচ্ছেন। উনি যেটা চান যে আমরা ক্ষমতায় থাকব, কিন্তু বিজেপি থাকবে বিরোধী, তাহলে আমি যে মেরুকরণটা তৈরি করেছি তার ফায়দাটা আমি তুলব। সুতরাং উনি বিজেপির বিরুদ্ধে লড়ছি যেটা বলার চেষ্টা করছেন, লড়ছেন উনি যতক্ষণ ওনার ক্ষমতাটুকু নিশ্চিত হয়ে যাবে। উনি মুখে যে কথাটা বলছেন যে বিজেপিকে আমরা নিশ্চিহ্ন করতে চাই, হটাতে চাই, এটা কিন্তু ওনার অন্তরের কথা না। কারণ বিজেপি এখান থেকে নিশ্চিহ্ন হয়ে গেলে তৃণমূল কংগ্রেস পরদিনই নিশ্চিহ্ন হয়ে যাবে। কারণ তৃণমূল কংগ্রেসকে
মানুষ এখনও যে সমর্থনটা করছেন মুসলমানদের এই অংশটা শুধুমাত্র বিজেপির ভয়ের কারণে, আর উনি সেই ভয়টা তৈরি করেছেন। মানে উনি এই টাইপের মেরুকরণ করে ক্ষমতায় টিকে থাকছেন। আমি তো এই কথাটা অনেকবার বলেছি। অনেকে হয়তো ভাবছেন কেন বলছেন শফিকুল ইসলাম, তো রাহুল গান্ধী যে কথাটা বলছেন এবার তো বিশ্বাস করবেন। আমি মুসলিমদের ওই অংশটার কথা বলছি যারা ভাবছেন যে বিজেপিকে আটকাতে গেলে তৃণমূল কংগ্রেসকে ভোটটা দিতে হবে, কিন্তু তৃণমূল কংগ্রেসের মতিগতিটা কি সেটা তো একটু ভাবতে হবে। তো এবার তো নিশ্চয়ই ভাববেন রাহুল গান্ধীর এই যে কথাটা বলেছেন, এরপর তো নিশ্চয়ই ভাববেন যে বিজেপিকে আটকাতে গেলে টিএমসিতে ভোট, টিএমসিও যেটা বলে আর কি ভোট চাওয়ার ক্ষেত্রে, সেই ভুলটা এবার তো ভাঙা উচিত। কারণ রাহুল গান্ধী নিজে বলছেন বিজেপির কথা না হয় আপনারা বিশ্বাস করবেন না, আমার কথাও হয়তো আপনারা অন্যভাবে নিতে পারেন, যেহেতু আমি এখানে প্রধান বিরোধী দল হিসেবে বিজেপির অনেক খবর করি, হয়তো কেউ কেউ আমাকে অন্যভাবে ভাবেন। যদিও আমার একটাই টার্গেট, কোন দলটা না, পরিবর্তন। যারাই করতে পারবে তারই পক্ষে আমি, পরিবর্তনটা জরুরি। কিন্তু আপনাদের ভাবনা অন্য থাকতে পারে কারো, আমি মুসলিমদের উদ্দেশ্যে কথাটা বলছি। কিন্তু রাহুল গান্ধী যে কথাটা বলছেন এটা অ্যাটলিস্ট বিশ্বাস করবেন যে মেরুকরণ তোষণ কে করেন, আর যার জন্যে আজকে বিজেপির এইরকম অবস্থা। আর মমতা ব্যানার্জি ওটা চান বিজেপি থাকবে বিরোধী, আমি থাকবো শাসক। এটা কিন্তু বিরোধী রাখতেই হবে, অন্য কেউ না বিরোধী হয়ে যায়। তো মমতা ব্যানার্জির এই যে পলিটিক্স, এটাতে এবার তো বুঝতে হবে, বুঝে তো সিদ্ধান্ত নিতে হবে। তবে আমার মনে হয় অনেকে বুঝছেন, এবং কংগ্রেস এবার সবকটা আসনে লড়ছে। কংগ্রেস হয়তো বেশি আসন পাবে না, কিন্তু লড়াইটা সবকটা আসনে যেহেতু করছে এর একটা আলাদা মাত্রা আছে। আর যাই হোক, টিএমসির জন্য কিন্তু খুব খারাপ হয়েছে। টিএমসির লোকেরাও দেখলাম খুব ক্ষুব্ধ হয়েছেন, কংগ্রেসের লোকেরা এত আসনে লড়ছেন, যদি অনেক ভোট কেটে নেয় কংগ্রেস, কারণ কংগ্রেস তার বিজেপির ভোটটা কাটবে না, মানে তৃণমূল কংগ্রেসের ভোটটা কাটবে। তো সেই জন্য দেখলাম অনেক রাগটাগও করছেন টিএমসির লোকেরা। মাঝখানে দেখলাম ডিরেক্টরেও অনেক কথা বলছিলেন, নেত্রী বলতে বলেছেন। এর আগে একবার রাহুল গান্ধী কিছু কথা বলেছিলেন, সেটা নিয়েও দেখলাম উষ্মা প্রকাশ করলেন। তারপর আবার মাঝখানে মহিলা বিল নিয়ে সব কি ব্যাপার দেখলাম, তারপর এখন দেখছি আবার ওই কংগ্রেসের রাহুল গান্ধী এইসব বলছেন। তার মানে ওনারা বুঝে গেছেন টিএমসির হাল খারাপ, এটা হচ্ছে পরিষ্কার। টিএমসির হাল খারাপ, আমাদেরকে খানিকটা জায়গা নিতে হবে, এবং আমরা অল ইন্ডিয়াতে যেহেতু বিজেপির বিরুদ্ধে লড়ি, সুতরাং আমাদেরকে সেই মতো করে এগোতে হবে। ফলে কংগ্রেস সবকটা আসনে লড়ছে, কংগ্রেসের খাতা খুলবে এমনটাও মনে করা হচ্ছে। প্রথম দফা যে ভোটটা হয়েছে বিশেষ করে মুর্শিদাবাদ, তো এই হচ্ছে ব্যাপার। তো কংগ্রেস খাতা খুলে কত খাতাই তারা যুক্ত করতে পারবে, তার থেকেও টিএমসির খাতা যে অনেকটাই কেটে দেবে এটা কিন্তু পরিষ্কার। এমনিতেই অনেক ভোট বিজেপির দিকে চলে যাচ্ছে, অনেক ভোট এদিক ওদিক করছে যারা বিজেপিকে ভরসা করতে পারেন না বা বিজেপির প্রতি অন্য অ্যালার্জি, তারা বিকল্প রাস্তা খুঁজছেন। তো সেই জায়গাটা আমার মনে হয় কংগ্রেসের দিকটা তো অনেকটা যাবে। আরও অনেক দল আছে, আরও অনেক দল লড়ছে, তার মধ্যে কংগ্রেসও কিন্তু একটা। এখন এই মন্তব্য ইত্যাদি করার পরে আবার দিদির কি গোঁসা হবে কে জানে। তবে এটুকু বলবো, কংগ্রেসের এই যে অবস্থান, এই যে বক্তব্য, এতে ওটাই মানে ইঙ্গিত দেয় যে তার মানে কংগ্রেসও ভাবছে টিএমসি হারছে। দেখুন, কংগ্রেসও ভাবছে টিএমসি হারছে, যারা কট্টর বিজেপি বিরোধী, তারাও ভেবে নিয়েছে, কংগ্রেস, রাহুল গান্ধী ভেবে নিয়েছেন যে টিএমসি হারছে। তো এরপরও টিএমসির প্রতি আর কারা ভরসা রাখবেন? যারা এখনও ভাবছেন টিএমসিকে ভোট দেবো, মানে দ্বিতীয় দফায় যে ভোটটা বাকি আছে, টিএমসিকে ভোটটা দেবো, টিএমসি জিতবে, আর কিসের ভরসা রাখবেন? রাহুল গান্ধী নিজে যা অভিব্যক্তি ব্যক্ত করে যাচ্ছেন এবং যে ইকুয়েশনটা বলে যাচ্ছেন, উদ্দেশ্যটা, এরপরেও কি টিএমসিতে আর তারা ভরসা রাখবেন? আমার মনে হয় আর না। সবাই যে যা পারছেন লাথি মারছেন, মানে পাঁকে পড়ে গেছে টিএমসি, তো যে যা পারছেন তাদের মতো করে ঢোলবাজি দিয়ে চলে যাচ্ছেন। তো এই হচ্ছে ব্যাপার দর্শক। এবার যদি আপনাদের কিছু বলার থাকে বলবেন। কংগ্রেস সম্পর্কে ন্যাশনালি আপনাদের অনেকের অন্য ভাবনা আছে, কিন্তু আমাদের এখন যেটা জরুরি সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের পলিটিক্স। সুতরাং এই যে ব্যাখ্যা আমি দিচ্ছি, এই ব্যাখ্যার সঙ্গে সবসময় ন্যাশনাল পলিটিক্স, ওই তো আবার সে একসঙ্গে গোল টেবিলে গিয়ে বসবেন বলে ওই রকম এখন না ভাবলেই ভালো। ওরকম ভাবার দরকার নেই। 2-4 দিন একটু এদিকটা ভাবুন। ওনারা এখন এই বলছেন, আবার পরে গিয়ে এক হয়ে যাবেন। পরে তো 4 তারিখের পরে, 4 তারিখে ক্ষমতায় টিএমসি ঠিকঠাক আসতে পারলে তবে তো পরে তাদের ভবিষ্যৎ নিয়ে ব্যাপার। সুতরাং ওইসব ছেড়ে দিন, ন্যাশনাল পলিটিক্সে এই মুহূর্তে ভাববেন না। ন্যাশনাল পলিটিক্স ছেড়ে দিয়ে কংগ্রেসের এই মুহূর্তে সবকটা আসনে লড়ার তার যে একটা ইম্প্যাক্ট বাংলার পলিটিক্সে, এটাকে নিয়ে একটু ভাবুন, মজা পাবেন। এটাকে নিয়ে একটু ভাবুন যে দেখুন, টিএমসি এমন একটা পর্যায়ে কেউ আর সাথে থাকছে না, বড় শরিক ইন্ডি সেও লাথি মেরে দিয়ে পালাচ্ছে। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।